আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য। নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে আমি দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর পরিকল্পনা বৃহত্তর আগরতলা করা। সে লক্ষ্যে ইতিমধ্যে আগরতলা পৌর নিগমের সকল কর্পোরেটর ও আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। শনিবার এক সাক্ষাৎকারে এই সংবাদ জানায় আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। তিনি আরও জানান, বৃহত্তর আগরতলার একটা বেস ম্যাপ করা হয়েছে। পরবর্তী সময় রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারকে সাথে আলোচনা করে বৃহত্তর আগরতলার ঘোষণা দেবে। আগরতলা পৌর নিগমের সাথে আরো গ্রাম পঞ্চায়েতকে করে বৃহত্তর আগরতলা করার প্রস্তাব নিয়ে বর্তমানে আলোচনা চলছে। বৃহত্তর আগরতলা সকল ধরনের ব্যবস্থা থাকবে, তার জন্য মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে। আগামী 20 বছরকে সামনে ধরে জনসংখ্যা কত হতে পারে, মানুষের অনেক কি আছে, কিছু সমস্যা থাকতে পারে বা কিছু বিকল্প ব্যবস্থা এগুলি সামনে রেখেই আগে আগরতলা শহর নিয়ে কোনো রকম প্ল্যানিং ছিল না। সেটাও কিন্তু মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে, যেটা বেশ ম্যাপ অল্পতে গতকালকে আলোচনা হয়েছে। আগামী দিনও হবে, এটা আস্তে আস্তে সময় লাগবে। আগরতলা শহরে যে 11টা ওয়ার্ড আছে আগরতলা পৌর নিগমে, তার সঙ্গে আরও নতুন কিছুটা জিপি মানে গাঁও পঞ্চায়েতকে সংযুক্ত করে বৃহত্তর আগরতলা করার একটা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে, এটা ফাইনাল হয়নি। বিজেপির সাংসদ নিজে একজন 1 নম্বরের সমাজদ্রোহী। সমাজসেবী থেকে তিনি সমাজদ্রোহী হয়েছেন। 2023 সালে বিধায়ক হতে না পেরে পাগল হয়ে গেছেন। শনিবার জনগণের মন কি বাত প্রচার পত্র নিয়ে আগরতলা পৌর নিগমের 21 নং ওয়ার্ড এলাকায় লাল বাহাদুর এলাকায় গিয়ে একথা বলেন বনমালীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র রায়। শনিবার জনগণের মন কি বাত প্রচার পত্র নিয়ে আগরতলা পৌর নিগমের 21 নং ওয়ার্ড এলাকায় লাল বাহাদুর এলাকায় গেলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। বাড়ি বাড়ি বিজেপির সমালোচনা করে লিফলেট বিতরণ করেন। এলাকাবাসীর সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনার মন কি বাত বলেন, কিন্তু জনগণের মন কি বাত শোনেন না। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে বিধায়ক গোপাল রায়কে কাছে পেয়ে দাবি করেন এলাকার পানীয় জলের সংকট চলছে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ পেয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিলেন বিধায়ক। তিনি নিজ বিধানসভা কেন্দ্রের সার্বিক বিষয় নিয়ে বলেন, সম্প্রতি প্রতাপগড় 1 নং রোড এলাকায় কংগ্রেসের সভার উপর আক্রমণ করেছে শাসক দল। তারপর নাম দিয়ে পুলিশের কাছে মামলা করা হয়, অথচ এখন পর্যন্ত একজনকেও পুলিশ গ্রেপ্তার করেনি। তিনি আরো বলেন, একজন সাংসদ দাবি করেছেন কংগ্রেস নাকি সমাজদ্রোহী নিয়ে চলাফেরা করে, কিন্তু সে সাংসদ নিজে একজন 1 নম্বরের সমাজদ্রোহী। নাম না করে সে সাংসদকে কাঠগড়ায় তুলে বলেন সমাজসেবী থেকে তিনি সমাজদ্রোহী হয়েছেন। 2023 সালে বিধায়ক হতে না পেরে পাগল হয়ে গেছেন। সম্প্রতি কংগ্রেসের ওয়ার্ড সভায় আক্রমণ করা দুর্বৃত্তরা এই সংসদের পেছনের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে পুলিশের কাছে নিরাপত্তা চাওয়া হলে পুলিশ বলেছে তাদের কাছে পর্যাপ্ত পুলিশ কর্মী নেই। রাজ্যে 7 থেকে 8,000 শূন্যপদ সৃষ্টি হয়ে আছে পুলিশের, অথচ সরকার নিয়োগ করছে না। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি করেন রাজ্যে যাতে আইন শৃঙ্খলা সঠিকভাবে পরিচালনা করা হয়। বিধায়ক গোপাল রায় আরো বলেন, স্মার্ট মিটারের নামে করে জনগণের পকেট স্মার্ট ভাবে কাটার উদ্যোগ নিয়েছে সরকার। এই স্মার্ট মিটারে বিরোধিতা করা হচ্ছে। স্মার্ট মিটারের কারণে জনগণের আয় থেকে ব্যয় হবে বেশি, এবং এই স্মার্ট মিটার দিয়ে পশ্চিমবঙ্গে সরকারের বিরোধিতা করেছে সে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাহলে ত্রিপুরায় কেন স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার? প্রশ্ন তুলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের উদ্দেশ্যে বিধায়ক গোপাল রায়। স্মার্ট মিটার যদি ভালোর জন্য হয় তাহলে পশ্চিমবাংলা কেন আপনার বিরোধিতা করছেন? তাহলে এখানে পশ্চিমবাংলার এটা এখানে হবে না কেন? আপনি জনগণের উপর অনেক কর চাপিয়েছেন, বিদ্যুৎ মাশুল বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, সব বাড়িয়েছেন, বাড়ির ট্যাক্স বাড়িয়েছেন। সুতরাং এগুলি বাতিল করা হোক আমাদের দাবি। স্মার্ট মিটার সবাই সর্বদলীয় মিটিং করে এবং অ্যাসেম্বলিতে সব এমএলএদের নিয়ে বসে এটা একটা সর্বদলীয় সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং মুখ্যমন্ত্রীর কাছে আমার ডিমান্ড এবং রিকোয়েস্ট ডক্টর মানিক স্যারের কাছে, উনি বলেছেন সুশাসন চলছে কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি। আর একজন এমপি সমাজসেবী থেকে এমপি হয়েছে, বাকিটা বললাম,
উনি বলেছেন আমরা নাকি সমাজদ্রোহীকে নিয়ে আমরা ঝুলি। দেখুন তো এখানে কে প্রশান্ত সেন চৌধুরী কি সমাজদ্রোহী, প্রণব চৌধুরী কি সমাজদ্রোহী, এখানে অঞ্জন বাবু ওই অঞ্জন, তারপর আমরা কি সমাজদ্রোহী, প্রশান্ত কি সমাজদ্রোহী? আমি আপনাকে বলছি এই সমাজদ্রোহীরা একজন এমপির সঙ্গে ডাইরেক্ট জড়িত, উঠতে বসতে। ইট ইজ ডান বাই সাম ডিফিটেড বিজেপির একজন নেতা, আমি নাম বলছি না, 23-এ ডিফিট খেয়ে পাগল হয়ে গেছে, এখন বলছে আমরা সমাজদ্রোহীকে নিয়ে চলছি। আরে যে বলছে সেই তো 1 নম্বর সমাজদ্রোহী। আমরা আন্দোলন চালিয়ে যাব, সারা ত্রিপুরা রাজ্যে কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। তিনি আর বলেন, বর্তমান সরকার জনগণের উপর বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে, বাড়ির কর বাড়িয়েছে এবং এখন স্মার্ট মিটার বসানো হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আগামী দিন কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিধায়ক। শ্যামদম টিভি। রাজ্যকে এখন চোর পাহারা দেওয়ার উপক্রম শুরু হয়েছে গোটা বিশালগড় মহকুমা জুড়ে। রাস্তার গাড়ি রাখাও যেন এখন দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এমন একটি ঘটনা ঘটল বিশালগড় রঘুনাথপুর এলাকায়। সুবল মিয়া নামে ব্যক্তি তাঁর TR01N1764 নম্বরের টাটা ম্যাজিক গাড়ি শুক্রবার সারা দিন চালানোর পর রাতে বাড়ির পাশে বিশালগড় বক্সনগর সড়কে রেখে বাড়িতে চলে যায়। অন্যদিকে রিপন মিয়া নামে এক গ্যারেজের মালিক রিপন মিয়া ব্যবসা শেষ করে রাতে বাড়ি চলে যায়। শনিবার ভোর রাতে সুবল মিয়ার গাড়ি থেকে চোরের দল ব্যাটারি চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার পথে অন্যান্য লোকেরা দেখতে পেয়ে চিৎকার করলে চোরের দল ব্যাটারি ফেলে পালিয়ে যায়। পাশাপাশি রিপন মিয়ার গ্যারেজও হানা দেয় চোরের দল। শনিবার সকালে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে চুরি যাওয়া ব্যাটারিগুলি উদ্ধার করে। এলাকাবাসী জানায় তারা বর্তমানে আতঙ্কে রয়েছেন। এই সমস্ত চোরের দল তাদের নেশার টাকার জোগাড় করতে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে গোটা এলাকা জুড়ে। পুলিশ প্রশাসন যেন এই সমস্ত চোরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন, এমনটাই দাবি তোলেন। আরে আমার গাড়ি ব্যাটারিটা লয়ে আছে চোরে। কি ব্যাটারি? গাড়ি কোন থেকে নিছে? গাড়ির ভিতর থেকে। কোন সময় নিছে? এটা সম্ভবত 3টা 3:30টার দিকে। 3টা 3:30 পাইছেন ব্যাটারি? ব্যাটারি পাইছি বলতে লয়ে নদীর পার গেছে গা। তখন আমার মুসাত ভাই একজন দেখে লাইছে, দেখে দৌড়ান দেওয়ানে ব্যাটারিটা ফালাই দিয়ে গেছে। চোর চিনতে পারছি না কোনখানে ঘটনা রয়েছে? এটা হয়তো নদীর পার, মানে জায়গাটার নাম রঘুনাথপুর। আপনার কি গাড়ি? আমার টাটা গাড়ি। লরির ধাক্কায় বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় হুলস্থুল কাণ্ড রাজধানীর ভগবান ঠাকুর চৌমুনি এলাকায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুৎ পরিষেবা আধুনিকরণ করার চেষ্টা করলেও চরম ব্যর্থ জনগণের সমস্যার সমাধান করতে বিদ্যুৎ নিগম। রাজধানীর ভগবান ঠাকুর চৌমুনি এলাকায় 3টি বৈদ্যুতিক খুঁটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বৈদ্যুতিক খুঁটিগুলি পরিবর্তন করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে গত 6-7 মাসে একাধিকবার অভিযোগ করা হয়েছে বিদ্যুৎ নিগমকে। বিদ্যুৎ নিগমের কর্মীরা অভিযোগ পেয়ে এলাকায় এসে মেরামতের কাজ করেছে, অথচ বিদ্যুৎ খুঁটি পরিবর্তনের নামগন্ধ নেই নিগমের, যার কারণে বৈদ্যুতিক তার ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকছে রাস্তার মধ্যে। প্রতিদিন হাজার হাজার পথচারী জীবন ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে, অথচ কান থাকলেও এলাকাবাসীর অভিযোগ শুনছে না বিদ্যুৎ নিগমের কর্মীরা। এর মধ্যে শুক্রবার রাত 12টা নাগাদ বহিরাজ্যের এক লরি যাওয়ার সময় একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়, সাথে সাথে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে এলাকায় বৈদ্যুতিক লাইনচ্যুত হয়ে পড়ে। এলাকাবাসী বিকট শব্দ শুনতে পেয়ে বাড়িঘর থেকে বের হয়ে লরিটিকে আটক করে খবর দেয় পুলিশকে। শুরু হয় হুলস্থুল কাণ্ড। পুলিশ এসে এলাকাবাসীকে নিয়ন্ত্রণে আনে। এলাকাবাসীর দাবি অবিলম্বে বৈদ্যুতিক খুঁটিগুলি পরিবর্তন করে লাইন সংস্কার করার প্রয়োজন। অ্যাকচুয়ালি এটা ইলেকট্রিক খুঁটি, আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রিক খুঁটিতে সমস্ত তার ঝুলে রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের এই যে এই মোটা তারগুলি, এই মোটা তারগুলি এই পিলারগুলিকে আরও সবচেয়ে বেশি ডেস্ট্রয় হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে কি পিলার আগের থেকে দেখা যাচ্ছে ক্ষয় পেয়ে রয়েছে। তো আজকে দীর্ঘদিনের প্রয়াস ছিল আমাদের বনমালীপুর থেকে। আমি নিজে ব্যক্তিগতভাবে আমার প্যাডে একটা অ্যাপ্লিকেশন দিয়েছিলাম যে বনমালীপুরে অনেকগুলি প্রায় 30টার উপর পিলার নিচের দিকে ক্ষয় হয়ে রয়েছে, এই পিলারগুলি বদলানো হবে, কিন্তু এখন পর্যন্ত ইলেকট্রিক ডিপার্টমেন্টের কোনো হেলদোল নেই। যখন কোনো পিলার ভেঙে পড়ে তখনই গিয়ে এই পিলারগুলিকে বদলানো হবে। 12টার সময়
একটা বড় গাড়ি আইয়া সেটা ট্রাক্টরে মানে নিয়নের সময় এটারে বাইঙ্গাক দিয়ে গেছে। তারপরে এটা অনেক দিন ধরেই আমরা এটারে অ্যাপ্লিকেশন করা হয়েছে, কিন্তু এটা তদন্ত নিতেছে না। এটা পুরানটারে আবার এটারে অল্প কিছু মেরামত করে এটা ঠিক করে গেছে। এত লুট লইতে পারতেছে না। এটা ইমিডিয়েট আমরা 3টা পোস্ট আমরা এটা নতুন করার জন্য আমরা আবেদন করছি। এদিকে শনিবার সকাল থেকে বৈদ্যুতিক খুঁটির কাজ শুরু হয়েছে। সান্দন টিভি। আগরতলা শহরে চুরির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। চোরদের প্রথম নজর থাকছে স্বর্ণালংকার এবং গাড়ি, বাইক সহ নগদ অর্থের দিকে। গত কয়েকদিনে আগরতলা শহরের মধ্যে 3টি বাইক চুরি হয়। একই সাথে একটি স্বর্ণের চেন চুরির ঘটনা ঘটে। এনসিসি থানায় মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নেমে 3টি বাইক মহারাজগঞ্জ বাজার, নন্দনগর এবং সোনামুড়া থেকে আটক করে। অপরদিকে স্বর্ণের চেন আটক করা হয় রাজধানীর গোর্খাবস্তি স্থিত পূজারানী দাসের বাড়ি থেকে। পুলিশ অভিযুক্ত পূজারানী দাসকে আটক করতে না পারলেও 3 বাইক চোরকে আটক করে আদালতে তুলেছে। তারপর বাইকগুলো শনিবার প্রকৃত মালিক বিশ্বজিৎ বণিক, অভিজিৎ ত্রিপুরা এবং লালন পুঁইয়ের হাতে তুলে দেওয়া হয় তাদের বাড়ি নন্দনগর এবং বর্দোয়ালি এলাকায়। আদালতের নির্দেশে মূলে বাইকগুলো তুলে দেওয়া হয়েছে বলে জানায় এনসিসি থানার ওসি। অভিযুক্ত পূজারানী দাসকে পুলিশ গ্রেপ্তার করার জন্য চেষ্টা করছে। অভিযুক্ত বর্তমানে পলাতক। অভিযুক্ত মহিলার বিরুদ্ধে নির্দিষ্ট ধারা অনুযায়ী মামলা নেওয়া হয়েছে বলে জানান তিনি। ওইটা রাখছিলাম, তারপর পাইতেছিলাম না। তারপর থানাতে পৌঁছি করে যে মহিলা নিচ্ছে বা হাজব্যান্ড ঘর থেকে চুরি হয়েছে নাকি? হ্যাঁ, ঘর থেকে নিয়ে গেছিল। আচ্ছা, কোন থানার ভিতরে অ্যাপ্লাই করছিলেন? আচ্ছা, তো আজকে কি আজকে কি এটা পাইছেন নাকি? আজকে পাওয়া গেছে না, এটা অনেক দিন হয়েছে। আজকে আবার আর কি বলবেন এটা পাওয়াতে আপনি কি এরকম খুশি? ধন্যবাদ। গত মে মাসে আমাদের হাতে একটি চুরির মামলা লিপিবদ্ধ হয় বাইক চুরির ব্যাপারে, এবং এই মামলা তদন্ত গিয়ে আমরা টোটাল 3টি বাইক রিকভারি করি, চোরাই বাইক, এবং আজকে কোর্টের আদালতের অনুমতিক্রমে এই বাইকগুলি তাদের মালিকের হাতে তুলে দেওয়া হবে। তো এই বাইকগুলির মধ্যে একটি চুরি হয়েছিল বর্দোয়ালির থেকে, একটি চুরি হয়েছিল ইন্দ্রনগর থেকে, আর একটি চুরি হয়েছিল নন্দনগর থেকে। তো এই কেসে আমরা টোটাল 3 জনকে অ্যারেস্ট করি এবং তাদেরকে বর্তমানে তারা জেলে রয়েছে, এবং সেই কোর্টের অনুমতিক্রমে আজকে বাইকের মালিকের হাতে বাইকগুলি তুলে দেওয়া হবে। দ্য স্মাইল ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবির। রাজধানীর IMA হাউসে অনুষ্ঠিত হয় এই স্বাস্থ্য শিবির ও রক্তদান শিবির। স্বাস্থ্য ও রক্তদান শিবিরের উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। উপস্থিত ছিলেন প্রাক্তন পুলিশ আধিকারিক BK রায়, রাজ্যের বিশিষ্ট চিত্রশিল্পী স্বপন নন্দী সহ অন্যান্যরা। শিবিরে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, রক্তদান করলে রক্তদাতা নিজে সুরক্ষিত রয়েছে কিনা জানতে পারে। যারা রক্তদান করে তারা জানে না ওনার রক্ত কার শরীরে যাবে, আবার যিনি রক্ত গ্রহণ করেন তিনি জানেন না এর রক্ত কার। রক্তদানের মাধ্যমে মানসিক শান্তি পাওয়া যায়। রক্তের চাহিদা ও যোগানের মাধ্যমে সামঞ্জস্য রক্ষা করে রক্তদান শিবির। রক্তদানের ক্ষেত্রে দেশের মধ্যে ত্রিপুরা ভালো স্থানে রয়েছে। যিনি গ্রহণ করবেন ওরা জানার সুযোগ থাকে না। এই কারণে এটাকে আমরা বলবো রক্তের সম্পর্ক দিলাম, সত্যিকারের রক্তের সম্পর্ক কিন্তু এটাই নয়। আমরা অবশ্যই বলি রক্তের সম্পর্ক আপনি যারা রক্ত দিচ্ছেন, যারা রক্তদান তাদের সঙ্গে কিন্তু একটা রক্তের সম্পর্ক তৈরি হবে, কিন্তু সারা জীবন থাকবে। এবং এই কাজ করে যে শান্তি পাবেন এটা অন্য কোনো দানের মাধ্যমে হবে না। অনেকে অর্থ আছে, অনেকের সামগ্রিক আছে, অনেকে দান করেন, কিন্তু তার পরিতৃপ্তি হয় না। পরিতৃপ্তি হয় সবচেয়ে বেশি শান্তি পাওয়া যায় এই রক্তদানের মধ্যে। কৈলাসহরে আবারও ঠিকাদারি বাণিজ্যকে কেন্দ্র করে ছড়ালো নাশকতার আগুন। শুক্রবার গভীর রাতে গৌরনগর ব্লকের কমিউনিটি হল সংলগ্ন TSR ক্যাম্পের পাশে রাখা একটি পেইভার ফিলিসার্ড মেশিনে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। মেশিনটির একটি গুরুত্বপূর্ণ অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে রয়েছে। ঠিকাদার আব্দুল মান্নান জানান, কাজ শেষে নিয়মিতভাবে নিরাপত্তার কারণে সেখানে গাড়িটি রাখা হয়। আগেও পাইতুর বাজার এলাকায় তার আরেকটি গাড়ি এইভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল। অভিযোগ সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি। এবারেও একইভাবে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওনার। আব্দুল মান্নানের অভিযোগ, বারবার এমন ঘটনা ঘটলেও প্রশাসন নীরব।
তো আমাদের আশেপাশে ছোটখাটো কাজকর্ম হয়। তো গতকালকে তো আপনারা জানেন প্লান্ট নিয়ে একটা নিউজ হয়েছে, ওইখানে 2-2.5 ঘন্টার কাজ ছিল। তো এটা করে মেশিন এখানেই টিএসআর ক্যাম্প দেখতে পেয়েছেন পাশে, তো এখানেই মেশিনটা থাকে। এই কারণে এখানে একটা সেফটি জায়গাতে রাখছি। আপনারা জানেন কিছুদিন আগে আমার আর একটা মেশিন ফাইতুর বাজারে রাতের অন্ধকারে জ্বালিয়ে দেয়, তো এখানেও আমরা মেশিনটা রাখি। তো সেফটির জন্য আমি কৈলাসহর থানার ওসি কে জানিয়েছি এবং এখানে টিএসআর ইনচার্জ, তোরা বলে যেন কিছু হবে না, আপনারা এখানেই রাখুন। যথারীতি এখানে মেশিন রেখেছি। এখন সকালবেলা এসে দেখা যায় মেশিনের বা পাশে একটা মেজর পার্টের মধ্যে বস্তা দিয়ে, এবং দেখতে পেয়েছেন কিছু ওই পুরানো কাপড় টাপড় পেঁচিয়ে এর মধ্যে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে অনেকটা পার্ট জ্বালিয়ে দিয়েছে। তো এই হচ্ছে বক্তব্য। রাতের অন্ধকারে কাপুরুষিতভাবে একটার পর একটা ঘটনা ঘটছে। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে পুলিশ কোনো ইনভেস্টিগেশনই করে না। শিয়ালদা থেকে আগরতলা আসার পথে চলন্ত ট্রেন থেকে নিখোঁজ এক যুবক। তার নাম হাবিল মিয়া, বাড়ি মেলাখোর থানাধীন কলাক্ষেত্র এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর পুলিশ লাইনে আব্দুল খালেক এবং মেলাখোর কলাক্ষেতের হাবিল মিয়া দুজনের সম্পর্কে মামা এবং ভাগিনা। তারা দুজন দীর্ঘদিন চেন্নাইয়ে কর্মরত থাকার পর গত কয়েকদিন আগে বাড়ির উদ্দেশ্যে ট্রেন দিয়ে রওনা হয়ে হাওড়া রেল স্টেশনে নেমে গাড়ি দিয়ে শিয়ালদা থেকে রেল স্টেশনে আসে। এরপর এই দুই মামা ভাগিনা শিয়ালদা রেল স্টেশনে ট্রেনে ওঠে। এর মধ্যে মামা আব্দুল খালেক 5 নম্বর ট্রেনের বগিতে ছিলেন। এদিকে ভাগিনা হাবিল মিয়া ট্রেনের 3 নম্বর বগিতে ছিলেন। কিছুক্ষণ পর ভাগিনা হাবিল মিয়া নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর হাবিল মিয়াকে পাওয়া যায়নি। দীর্ঘ 3 দিন অতিক্রান্ত হওয়ার পর অবশেষে মামা আব্দুল খালেক সাংবাদিকদের মাধ্যমে তার ভাগিনাকে খুঁজে পাওয়ার জন্য সকলের নিকট আবেদন করেন। থেকে আসার সময় মনে করেন দুজন এক লোক আসি। কে দুজন বলতে? আরেকজন কে? হাবিল মিয়া আর আব্দুল খালেক। কি লাগে আপনার? হ্যাঁ, হাবিল মিয়া কি লাগে আপনি? বাগিনা লাগে, এখন বাগিনা। আচ্ছা, কি হয়েছে? তো হেরলে আসি মনে করেন কলকাতা পর্যন্ত ভালো আছি। এছাড়া কলকাতাতে শিয়ালদা, হাওড়াতে শিয়ালদা আছি। এছাড়া এক লোকের ট্রেন উঠছে। ওই তাছাড়া মনে করেন আমি 7-8টা স্টেশন পার হয়ে গেছি। এরপর মনে করেন আমার ঘুমতে গেছে, আমি ঘুমে গেছি। এরপরে কোন সময় ফাঁকিতে লাম্বা গেছে আমি আর কোথাও পারি না। এরপর আমি খোঁজাখুঁজি করছি, অনেক পাইতেছি না। রাখাল সিল্ডে বিগ ম্যাচ রবিবার। এতে মুখোমুখি 4 বারের টানা সিল্ড জয়ী এগিয়ে চলো সংঘ ও ময়দানের বড়দল ফরওয়ার্ড ক্লাব। এবছর ধরাবাঁধা নিয়ম ভেঙে পেশাদার মানসিকতা নিয়ে বড় বাজেটের দল গড়েছে ফরওয়ার্ড। ফলে ইতিমধ্যেই তারা ময়দানে ফুটবল প্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। মরশুমের প্রথম ম্যাচ নিয়ে কি ভাবছে, কেমন খেলবে দল, এসব বিষয় নিয়ে বড় ম্যাচের আগে বিশ্লেষণ করছেন শান্তন টিভির স্পোর্টস এডিটর সূর্য চক্রবর্তী। ঘটনা হইল আমরা কিন্তু অনেকদিন আগ থেকে 2-3 মাস আগ থেকেই আমরা চেষ্টা করছি যে একটা ভালো টিম বা এমন একটা চিন্তাধারা নিয়ে আমরা টিমটা তৈরি করেছি। জানি না লিগে কি কিরকম খেলবো, হ্যাঁ, কিন্তু বিভিন্ন জায়গার প্লেয়ার, যেমন মাদ্রাজ, চেন্নাইয়ের প্লেয়ার আছে, গোয়ার প্লেয়ার আছে, হ্যাঁ, তারপরে মণিপুরি আছে, ভুবনেশ্বর, উড়িষ্যার আছে। আমরা চিন্তাধারাটা অন্য। হ্যাঁ, আমাদের টার্গেট একটা আছে, দেখা যাক যদি সফল হতে পারি। ত্রিপুরার যে একটা ইতিহাস, এবারের যে দলটা তো বিভিন্ন জায়গার দল, আপনারা খুব একটা বেশি সময় পাননি, কিন্তু তারপরেও মনে হয় যে যেটুকু সময় পেয়েছেন একটা শুরুটা হবে একটা বড় ম্যাচ দিয়ে। তো কি মনে হয় যে সেখানে পুরোটা না, দর্শকরা তো একটা প্রত্যাশা নিয়ে আসবে, আপনার কি ধারণা কতটা আপনারা পূরণ করবেন? দর্শকরা কাল আর পরশু দিন টিকিট কাটে, ওদের ভালো খেলা দেখবে আশা করি। আমরা তৈরি, হ্যাঁ, আমরা কিন্তু তৈরি। এই কম দিনের প্র্যাকটিসও আমরা তৈরি, কারণ এইখানে যারা প্লেয়ার এসছে বাইরের থেকে সবাই খেলা প্লেয়ার, বিভিন্ন ক্লাবে খেলে, কেউ আই লিগ, কেউ ক্লাব লিগ, সব প্লেয়ারই খেলা প্লেয়ার। হ্যাঁ, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে পরশুদিন। আপনি তো দীর্ঘদিন ধরে কোচিং করছেন, এবার ফার্স্ট টাইম আমরা একজন লাইসেন্স কোচকে পেয়েছি, আপনারা ক্লাবে জানিয়েছেন। তো কি মনে হয় ওনার কোচিং, আপনি কাছের থেকে দেখছেন, আপনিও কোচিং করেছেন, কি মনে হয়? আমার কাছে তো খুব ভালো একটা কোচ। ওরে যদি ঠিক মতন কাজে লাগান যায়, ভালো ফল আশা করা, একদম আশা করাই যায়। কারণ আমরাও প্র্যাকটিস করাই, উনিও প্র্যাকটিস করা, আমরার একই প্র্যাকটিস। উনি যে
সেম প্র্যাকটিস করাচ্ছে, কিন্তু এটা অন্য ধরনের, হ্যাঁ, একটু আলাদা ধরনের। হ্যাঁ, আমার কাছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো কোচ। টানা 4 বারের রাখাল সিল চ্যাম্পিয়ন, টানা 3 বারের দ্বিমুকুট জয়ী দল, এগিয়ে চল সংঘ। বলতে গেলে ময়দান এই মুহূর্তে এগিয়ে চল দখলে। এবারও মেলার মাঠের এই বড় ক্লাবের সামনে বড় চ্যালেঞ্জ খেতাব ধরে রাখা নিয়ে। আর চ্যালেঞ্জকে সামনে রেখে নতুন মরশুমে শুরু করতে হবে বিগ ম্যাচ দিয়ে। সিল্ডের লড়াই রবিবার এগিয়ে চলুর প্রতিপক্ষ ফরওয়ার্ড ক্লাব। পেশাদার ভাবনাকে ময়দানে সামনে রেখে এবার দল গড়েছে ফরওয়ার্ড। পুরনো ধ্যান ধারণাকে বিদায় দিয়ে তারা ময়দানে চ্যাম্পিয়নের দাবি নিয়ে, ফলে এই ম্যাচ নিয়ে এবং মরশুমের ভাবনা নিয়ে এগিয়ে চলু কি ভাবছে, নতুন কম্বিনেশনে দলের অবস্থা কি, এ নিয়ে বড় ম্যাচের আগে বিশ্লেষণ করেছেন শান্তন টিভির স্পোর্টস এডিটর সূর্য চক্রবর্তী। গতবার হচ্ছে ভালোই হয়েছে, গতবার থেকে অনেক ভালো দল। আচ্ছা, নতুন তো 7 জন এসছে, আপনি কেমন দেখলেন? কতটা ফিট, কতটা ভালো খেলতে পারবে? ভালো। এখন আমরা 10 দিন সময় পাইছি, 10 দিনে মোটামুটি একটা ভালো লেভেলে গেছে টিমটা। এখন তো আর সব তো ম্যাচিউর প্লেয়ার, এখন তো আর বেসিক টেসিক কিছু ব্যাপার না, এখন শুধু একটু এন্ডুরেন্সটা ঠিক জায়গায় নিয়ে দেওয়া। আমরা এটাই কাজ করছি 10 দিন ধরে, মোটামুটি 80% 90% তারা জায়গায় গেছি গিয়ে। আচ্ছা, এই মোহনবাগানে খেলেছে এমন ফুটবলারও এবার আছে, তো এটা ময়দানে একটা বাড়তি পাওনা। তো এই প্লেয়ারটা কোন পজিশনে খেলে এবং কতটা তার থেকে আশা করছেন? না না, মোহনবাগান খেলছে, যখন খেলছে তখন, এখন তো আর খেলে না। এখন আমরা তার কাছ থেকে যে পারফরমেন্স পাই সেটাই হচ্ছে আসল কথা। এখন যদি সেটা ভালো করে তো ভালো। মিডফিল্ডে আছে, উইঙ্গার আছে, মোহনবাগানে খেলছে মিডফিল্ড আদর্শ ভালো, হ্যাঁ, বেসিক্যালি খুব ভালো, কোয়ালিটিও ভালো। একটু পাওয়ার দরকার আর একটু এন্ডুরেন্স দরকার, এটা একটু ঠিক মতো হইলেই ভালো খেলবে। গতবারের দল তো অনেকেই এবার নেই, কিন্তু নতুন ভাবে সাজাতে আপনার কোনো অসুবিধা হয়নি? না, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যারা গেছে, যারা আইছে তারা আরো ভালোই খেলতেছে। গতবার আমাদের যে ডিফেন্স লাইন আছিল, ডিফেন্সের একটা প্লেয়ার গেছে, এবার যে আইছে ভালো খেলতেছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার। আপনারা দেখছেন শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।